আপনার কাছে জানতে চাইবো যে তার ছেলের সঙ্গে যে জয়েন্ট অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে ব্যালেন্সের এইরকম হাল কেন? কারণ তার ছেলে তো বাংলাদেশেও থাকেন না, পশ্চিমা বিশ্বের তিনি একজন বিজ্ঞানী, আপনি নিজেই সেটা বললেন, তার নিজস্ব বিজনেস রয়েছে, তাহলে সেই অ্যাকাউন্টগুলোও কেন ফাঁকা? ধন্যবাদ আপনাকে। যে সজীব ওয়াজেদ জয়, আপনি জানেন আজ থেকে 10-15 বছর আগে যে প্রুফ ম্যাগাজিন আছে, ওই ম্যাগাজিনে বলেছিল যে পৃথিবীতে যে 100 জন মানুষ প্রতিশ্রুতিশীল, সেই 100 জন মানুষের মধ্যে একজন। এবং বাংলাদেশ যে আজকে মনে করেন প্রত্যেকটি কোনায় কোনায়, মানে বাংলাদেশের 64,000 বর্গ মাইলের ভিতর 64,000 যে এক আমাদের যে 44,000 বর্গ কিলোমিটার যে আয়তন, এই আয়তনের ভিতরে প্রত্যেকটি কর্নারে আমাদের ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। এটা করেছে কার বদলে? প্রধানমন্ত্রী সাহায্য নিয়েছেন সজীব ওয়াজেদ জয়ের। বাংলাদেশে যে প্রযুক্তি বিপ্লব, এই বিপ্লব ঘটিয়েছেন, ডিজিটাল বাংলাদেশ করেছেন সজীব ওয়াজেদ জয়ের সাহায্যে। সেই সজীব ওয়াজেদ জয় আমেরিকায় দীর্ঘদিন থেকে ইনি আছেন, তার ব্যবসা আছে, বাড়ি আছে, ঘর আছে। সেই মানুষের অ্যাকাউন্টে কত পাওয়া গেছে জানেন? 1,17,15,271 টাকা। তাহলে আপনি বোঝেন, তারা বলার সময় বলতো যে কোটিতে বলে না, 100 কোটিও বলে না, হাজার কোটি বলে, বলে যে হাজার হাজার কোটি টাকা। তাদের গালে একটা চর পড়েছে। চরটা কিভাবে পড়লো? যে ইনভেস্টিগেশন তো ইন্ডিয়া থেকে কোনো মানুষ এসে করেনি, আমেরিকা থেকে কোনো মানুষ এসে করেনি, এই ইউনুসের সরকার করেছে। করে দেখলো যে তার অ্যাকাউন্টে টোটাল যে পরিমাণ টাকা জমা আছে সেটার পরিমাণ হচ্ছে 1,17,15,271 টাকা। তাহলে ডক্টর ওয়াজেদের ছেলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ডক্টর ওয়াজেদ বাংলাদেশের পরমাণু বিজ্ঞানী ছিলেন। তার জীবনের, তিনি খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন। তার পৈতৃক সম্পদ, তার মায়ের সম্পদ, তার নিজের সম্পদ, সবকিছু মিলিয়ে তার অ্যাকাউন্টে পাওয়া গেল 1,17,15,271 টাকা। তাহলে আপনি বলেন, বাংলাদেশের ক্ষুদ্র একটা ব্যবসায়ীর অ্যাকাউন্টও আজকাল 2-4-5 কোটি টাকা পাওয়া কোনো ব্যাপার না। বাংলাদেশের যে আমাদের যে বাজেট, আমাদের বাজেটের সাইজ হচ্ছে 700 বিলিয়ন। তাহলে আমাদের 2005 সালে 8 সালে যখন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেন, তখন আমাদের বাজেটের যে আকার সেটা ছিল মাত্র 76 বিলিয়ন। এই 15-16 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে করেছে 776 বিলিয়ন। কোথায় 76 বিলিয়ন আর কোথায় 776 বিলিয়ন? বাংলাদেশ অর্থনীতির যে সাইজ, ওই সাইজটা ছিল 76তম ওয়ার্ল্ডের মধ্যে। আর এখন হচ্ছে 31তম প্রধানমন্ত্রী রেখে গেছে ডক্টর ইউনূস। এখন হয়তো এটাকে 40-এ পাঠিয়ে দিয়েছে। যদি ডক্টর ইউনূস আরো 6 মাস থাকে, বাংলাদেশ 100 নাম্বারও পার করে ফেলবে। কারণ কি? কারণ হচ্ছে ডক্টর ইউনূস কোন রকমের ক্যাপাসিটি নেই বাংলাদেশের মতো 18 কোটি মানুষের দেশকে পরিচালনা করার। তার তার কোনো মানে কথাবার্তার কোনো, আপনি যদি তার কথাবার্তাগুলো দেখেন, সে যে সুস্থ আছে সেটাও আমার মনে হয় না। আপনি দেখেন যে একটি দেশ, 53 বছরের বাংলাদেশ, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 53 বছরে আপনি যদি বাংলাদেশের প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মায়ানমারের সাথে তুলনা করে দেখেন, মাথাপিছু আয়ের দিক থেকে আমরা ল্যান্ডলক যে 5টি কান্ট্রি, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত এবং মায়ানমার, এর মধ্যে সর্বোচ্চ মাথাপিছু আয় হচ্ছে বাংলাদেশের। এবং শিক্ষিতের হার যদি দেখেন, শিক্ষার বলতে ইনক্লুসিভ এডুকেশন। এইরকম একটা দেশে এইরকম একটা অসন্তোষ তাহলে দানা বাঁধলো কেন? যখন আপনি বলছেন শিক্ষিতের হার বেশি, মাথাপিছু আয় বেশি, তাহলে এই ষড়যন্ত্রটা দানা বাঁধলো কেন? যখন মানুষের শিক্ষা থাকে না, পেটে খাবার থাকে না, ইনকাম থাকে না, তখন এই ষড়যন্ত্রগুলো দানা বাঁধে। তাহলে এত কিছু থাকা সত্ত্বেও কেন ষড়যন্ত্র দানা বাঁধলো? এটা মৌলবাদী গোষ্ঠীর, এটা মৌলবাদী গোষ্ঠীর। আপনাকে বলি, ভারত কিন্তু একটা বিশাল একটা রাষ্ট্র ছিল ভারত। আমাদের কবিগুরু বলেছিলেন যে, মানে তার সভ্যতার সংকট নামে প্রবন্ধে উনি বলেছিলেন যে পৃথিবীতে অন্য দেশের মানুষ যখন কোনো একটা দেশ ইনভেড করে বা কোনো একটা দেশে আসে, তখন যোগ হয়। মুসলমানেরা যখন ভারতবর্ষে এসছে তখন বিয়োগ হয়েছে। কারণ কি? একটা জাতিকে ভাগ করে 3-4টা জাতিতে পরিণত করেছে। এই বাংলাদেশও আমরা 1971 সালে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জয়লাভ করেছিলাম, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ করেছিলাম, যেটার মূল কনসেপ্ট ছিল অসাম্প্রদায়িকতা। এই অসাম্প্রদায়িক বাংলাদেশ
বাংলাদেশ 53 বছরে আমরা যেটুক নিয়েছিলাম এই সাম্প্রদায়িক শক্তি পাকিস্তানের সহযোগিতায় এবং আইএস সহ আন্তর্জাতিক যেসব জঙ্গি গোষ্ঠী আছে তারা আর কোনো ভূমি পাচ্ছিল না। ভারতকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা, এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য আমেরিকার কাছ থেকে টাকা নিয়ে আপনি জানেন ভারতের মধ্যে দিয়ে ঘুরে এসছে 21 মিলিয়ন ডলার, আর বাংলাদেশ থেকে 29 মিলিয়ন ডলার, টোটাল 50 মিলিয়ন ডলার। এই 50 মিলিয়ন ডলার দিয়ে জঙ্গিদেরকে আপনি যদি দেখেন, যেসব জঙ্গি জেলখানায় বন্দী ছিল প্রথম দিনে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই জঙ্গিদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। এবং এই জঙ্গিবাদ বাংলাদেশকে নয়, শুধু পুরো বিশ্বের জন্য থ্রেট। আজকে পুরো বিশ্বকে এক হতে হবে। আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের পিছনের ইতিহাসের দিকে যদি যেতে চাই, জানি না আপনার প্রোগ্রামের দৈর্ঘ্য আমাকে অ্যালাউ করবে কিনা, যে 1930-এর দশকে বাংলাদেশ এবং ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গে একটি আন্দোলন শুরু হয়েছিল, যেটাকে বলা হয়েছিল শিক্ষা গোষ্ঠী, অর্থাৎ বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা। কবি নজরুল সহ আমাদের দেশে কাজী মোতাহার হোসেন, কবির হোসেন, এস ওয়াজিদ আলী, এরকম প্রগতিশীল গোষ্ঠী একটা সাম্প্রদায়িক দাঙ্গা থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য চেয়েছিল যে ভারত যেন সাম্প্রদায়িকতার ভিত্তিতে মানে ধর্মের ভিত্তিতে যেন রাষ্ট্র না হয়, সেই জন্য তারা আন্দোলন করেছিল। সেই আন্দোলনটি 47 সালে কোনো ভূমিকা রাখতে পারেনি, কারণ তারা শক্তিশালী হতে পারেনি। 47-এ দেশভাগের পরে এই আন্দোলনটি ঢাকা কেন্দ্রিক চলছিল, এবং ঢাকা কেন্দ্রিক চলার পর 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, এর আগ থেকেই বঙ্গবন্ধু এই শিক্ষা গোষ্ঠীর যে মানুষের কনসেপ্ট ছিল যে ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সবার, অর্থাৎ একটি রাষ্ট্র হবে যে রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান একসাথে বসবাস করবে, অসাম্প্রদায়িক চেতনা। রাষ্ট্রের কথা তখন থেকে উঠে এসেছিল বাংলাদেশে। কিন্তু বর্তমানে যেটা চলছে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, ধারণ করে না, আমি যেটা বলছিলাম সেই চেতনাকে ধারণ করেছিলেন বঙ্গবন্ধু। সেই শিক্ষা গোষ্ঠীর যে বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতা, তারা রাজনীতিতে অংশগ্রহণ করেননি, কিন্তু তাদের যে চেতনা, সেই চেতনাটি মানে বঙ্গবন্ধুর কাছে ট্রান্সফরমিট হয়েছিল। এবং তিনি যখনই বাংলাদেশ স্বাধীন করেছিলেন, তখন এসে বাংলাদেশের স্বাধীনতার মূলনীতি, মানে বাংলাদেশের যে রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসেবে ঘোষণা দিয়েছিলেন যে অসাম্প্রদায়িকতা, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কিছু থাকবে না, সবাই হবে যার যার ধর্ম পালন করবে, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, ধর্ম থাকবে মানুষের। এই জায়গাটাকে 53 বছর থেকে যে আস্তে আস্তে করে তারা যে চেষ্টা করেছিল সাম্প্রদায়িক গোষ্ঠী, সে সাম্প্রদায়িক গোষ্ঠী আমেরিকা, চায়না এবং পাকিস্তানের টাকায় এই শক্তিশালী হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে তারা সফল হয়েছে। তাদের এই সফলতা যদি আজকে টিকে থাকে, তাহলে ব্যর্থ হয়ে যাবে অসাম্প্রদায়িক চেতনার ভারতবর্ষের মানুষ, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের মানুষ, অসাম্প্রদায়িক চেতনার সমগ্র বিশ্বের মানুষ। এই সমগ্র বিশ্বের অসাম্প্রদায়িক চেতনার মানুষকে আজকে এক হতে হবে। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য, তাদের